हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा मैंगो केकेर सम्पूर्ण रेसिपि सह डिजाइन शेयर करछि। एटा एकटा 1 पाउंडेर मैंगो केकेर रेसिपि छिलो। एखाने कास्टमार कोनो रकमेर डिजाइन आमाके पाठायनि, आमी निजेर मन मतन एकटा डिजाइन करेछि। अवश्यई गुगले सार्च करे देखेछिलाम व्हाइटेर उपर कि रकम भावे डिजाइन करले भालो लागबे। सेखान थेके आमी एकटा केक থেকে কিছুটা অংশ নিয়ে আমি ডিজাইনটা করেছি। প্লিজ আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। এখানে কি কি লেগেছে আমি দেখিয়ে দিচ্ছি। ময়দা, চিনি, এসেন্স, তেল, ডিম আর 1 চিমটে নুন। এখানে আমি 4টে ডিম ভেঙে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে সমস্ত উপকরণ। আর এখানে 4টে ডিম নেওয়ার কারণ আমি একসাথে দুটো বেশ রেডি করব। দুটো 2 পাউন্ড 1 পাউন্ডের করে কেক বানাবো। তাই এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। আমার দুটো কেকের অর্ডার ছিল 1 পাউন্ড করে। একটা ছিল হোয়াইট ফরেস্টের উপর আর একটা ছিল ম্যাঙ্গো কেকের উপর। ধীরে ধীরে আমি স্টেপ বাই স্টেপ চিনিটা দিচ্ছি, কখনোই একসাথে সমস্ত চিনি দিচ্ছি না। ভালোভাবে একটা ফোম রেডি করে নেব। চিনির সাথে ডিমটা এভাবে 5 থেকে 6 মিনিট বিট করার পরে খুব সুন্দরভাবে একটা ফোম রেডি হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম আর তেলটাও দিয়ে দিলাম। সমস্ত তেলটা দিয়ে ভালোভাবে আমি বিট করে নেব। 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করব, কখনোই বেশি সময় বিট করব না। এরপর ময়দাটা আমি ধীরে ধীরে মাখিয়ে নেব। ময়দাটাও আমি 3 থেকে 4 ধাপে মাখাবো, কখনোই একসাথে ময়দা সমস্ত দেব না। ধীরে ধীরে দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে যাচ্ছে। এখানে আমি একটা হ্যান্ড উইক্স ব্যবহার করেছি, আপনারা বিটারের কাঁটা দিয়েও মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ব্যাটার রেডি হয়ে গেছে। আর দুটো 6 ইঞ্চির মোল্ড আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে। এরপর আমি ম্যাঙ্গো এসেন্সটা দিয়ে দেব। যেহেতু একটা ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল তাই ভ্যানিলা কেকটা আমি সরিয়ে নিলাম, যেটা আমি হোয়াইট ফরেস্ট বানাবো। হোয়াইট ফরেস্ট কেকের ক্ষেত্রে আমি সবসময় ভ্যানিলা এসেন্সটাই দিয়ে থাকি কেবলমাত্র। তারপর ম্যাঙ্গো এসেন্স দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর দুটো একসাথে বেক করে নেব 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করলেই খুব সুন্দরভাবে একটা ফোম রেডি বেক হয়ে যাবে। কেকটা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি একটা কেকের ডেকোরেশন এখানে দেখাবো। আরেকটা কেক ডোরেমন কেকের উপর ছিল, আমি সেটাও নিয়ে আসবো। আমার চ্যানেলে অলরেডি একটা ডোরেমন কেকের ভিডিও আছে, থাকলেও আমি আরেকটাও নিয়ে আসবো, কোনো অসুবিধে নেই। ধীরে ধীরে দেখুন আমি উপরের অংশটা বাদ দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আমি 3টে লেয়ারে ভাগ করে নেব। কেকের স্পঞ্জ খুবই নরম হয়, ধীরে ধীরে একটা ব্রেড নাইফ দিয়ে কেটে নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা ক্রিম মাখিয়ে নিলাম আর বোর্ডের মিডিলে আমি কেকের স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। আর এখানে সুগার সিরাপের সাথে একটু ম্যাঙ্গো ক্রাশ মিশিয়ে নিয়েছি, যাতে করে আরও সুন্দর লাগে খেতে কেকটা। এইভাবে ক্রাশ দিয়ে দেবেন বন্ধুরা, 1 টেবিল স্পুন থেকে 2 টেবিল স্পুন, তাহলে কেকটা আরও খেতে সুন্দর হবে। ক্রাশের যে একটা ফ্লেভার থাকে সেটা খুব সুন্দরভাবে চলে যাবে। আমার মনে হচ্ছিল একটু ড্রাই লাগছে, আমি আরেকটু সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। কখনোই কম সোপ করবেন না, কারণ ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার অতিরিক্ত সুগার সিরাপ দিয়ে দেবেন না, তাহলে কেকটা খেতে ভালো লাগবে না, জলসা লাগবে খেতে। দেখুন ক্রাশ দিয়ে আমি চারিদিকে লেয়ারের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপর দ্বিতীয় স্পঞ্জটাও আমি বসিয়ে দিলাম, একই রকমভাবে আমি সোপ করে নেব। আমার সোপ করা হয়ে গেছে। এরপর আবার ক্রিম দিয়ে দেব লেয়ারের মধ্যে। ক্রিমটা আমি একটা প্যালেট নাইফ দিয়ে
ভালোভাবে স্প্রেড করে দেব চারিদিকে। দেখুন আমি কিভাবে প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে দিলাম ক্রিমটা। আমার যারা বিগিনার বন্ধু আছেন তারা এই ভিডিওটা দেখে অবশ্যই পারফেক্টভাবে কেকের লেয়ারে ক্রিম দিতে পারবেন। এরপর একই রকমভাবে আমি ক্রাশ দিয়ে দিলাম, আর ক্রাশটাও আমি ছড়িয়ে দেব প্যালেট নাইফ দিয়ে। যখন কাট করার পর যেন প্রতিটা বাইটের মধ্যেই এই ক্রাশের টেস্টটা থাকে, সেই জন্যই লেয়ারের মধ্যে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে ফিলিংগুলো। এরপর ধীরে ধীরে তৃতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি, আর একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। একটু বেশি করেই ক্রিম দিয়েছি, ভালোভাবে ক্রাম কোটিং করে নেব। ধীরে ধীরে দেখুন প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে নিলে বন্ধুরা খুব সহজেই কেকের ফিনিশিং আনা যায়, আর খুব কম ক্রিমের মধ্যে ফিনিশিং আনা যায়। ধীরে ধীরে দেখুন আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে। এরপর যে অংশগুলোতে একটু ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম ভালোভাবে। আর বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে, না হলে পরে ওই ক্রামগুলো ফিনিশিং করার সময় অসুবিধে হবে। ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর একটু বেশি করে ক্রিম দিয়ে চারিদিক থেকে আমি ক্রিমটা ছড়িয়ে দেব চারিদিকে একটা প্যালেট নাইফ দিয়ে। এরপর ধীরে ধীরে সাইডগুলোতেও অল্প অল্প করে ক্রিম দিয়ে একটা স্মুথ ভাব এনে ফেলবো। এগুলো খুবই ধৈর্যের কাজ, একটু ধৈর্য ধরে সময় নিয়ে করলে নিশ্চয়ই পারা যায়। দেখুন ধীরে ধীরে আমি প্যালেট নাইফ দিয়ে যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছে দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নেব। যাদের কেকের মধ্যে ক্রিমটা ফিনিশিং আনতে অসুবিধে হয়, প্যালেট নাইফটা আটকে যায়, তারা একটা ভিজে কিচেন রুমালের মধ্যে বারবার মুছে নিয়ে ফিনিশিং আনতে পারবেন অবশ্যই। দেখুন ধীরে ধীরে আমি প্যালেট নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি। প্যালেট নাইফটা আমি স্থির রেখেছি, প্যালেট নাইফটা ঘুরিয়েছি এটা ঠিক নয়, কিন্তু টার্নিং টেবিলটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি। এক হাতে প্যালেট নাইফ ধরা থাকবে সোজা করে, আর টার্নিং টেবিলটা আরেক হাতে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা ফিনিশিং আনতে হবে। আর এক্সট্রা ক্রিমগুলো যে বোর্ডের মধ্যে লেগেছিল সেগুলোও আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর অবশ্যই একটা কিচেন রুমাল দিয়ে বোর্ডটা মুছে ফ্রিজের মধ্যে একটু সময়, ডেকোরেশনের আগে একটু সময় আগে ফ্রিজের মধ্যে সেট করে নিতে হবে ফিনিশিং করার পর। তারপর আমরা ডেকোরেশন করব। ভালোভাবে আমি ক্রিমটা মুছে নিয়েছি। দেখুন উপরের অংশটা একটু ফিনিশিং কম লাগছিল আমার, তাই আরেকবার ভালোভাবে ফিনিশিং করে নিলাম সাইড থেকেও। আমি সবসময় কেকের মধ্যে যতক্ষণ আর নিজে স্যাটিসফাই হই আমি ফিনিশিং করতেই থাকি। কেন মনে হয় যেন আমার এটা খুব একটা ভালো লাগছে না, এই ফিনিশিংটা আসছে না, তাই বারবার আমি যতক্ষণ আর নিজে স্যাটিসফাই হচ্ছি ততক্ষণ আমি ফিনিশিং করতেই থাকি। ধীরে ধীরে দেখুন আমার খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়ে গেল। এরপর একটা সিলিকনের ব্রাশ নিয়ে নিয়েছি। আমি আগে দাগ দিচ্ছি যে কোন দিক থেকে আমি দাগটা টানবো, কোন দিকে আগে দেখে নিলাম। ধীরে ধীরে দেখুন আমি দাগটা দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আমি গুগলে দেখেছিলাম, আমি সার্চ করেছিলাম যে হোয়াইট কালারের কেকের উপর কিভাবে ডিজাইন করব। সার্চ করতে এই ধরনের কয়েকটা কেকের, অনেকগুলো কেকেরই ডিজাইন এসেছিলো। আমার এটাই ভালো লাগছিলো, এতে আমি কিছুটা অংশ যোগ করেছি, কিছুটা বাদ দিয়েছি। এইভাবেই আমি বানিয়েছি, সম্পূর্ণ নেইনি, কিছুটা নিজের মন মতন ডিজাইন করেছি। দেখুন একই সিলিকনের ব্রাশ দিয়ে উপর আর নিচে প্যাটার্ন করে নিচ্ছি। এই ধরনের কেকগুলো খুব সুন্দর দেখতে হয়। আর ব্রাশটা বারবার কিচেন রুমালের মধ্যে মুছে নিচ্ছি যাতে এক্সট্রা ক্রিমটা না অসুবিধে হয় পরের স্টেপটা করতে গিয়ে।
খুব সুন্দরভাবে আমার একটা এফেক্ট দেওয়া হয়ে গেল কেকের মধ্যে। এরপর আমি একটু বার্গেন্ডি কালার মিশিয়ে নিয়েছিলাম হোয়াইট কালার ক্রিমের সাথে। রোজ ইন্ট করে নেব। N1 নোজেল ব্যবহার করেছি এখানে আমি। আপনারা N1 2D যে কোনো নোজেল ব্যবহার করে এই রোজ ইন্টটা করতে পারেন। ধীরে ধীরে আমি স্টারও করে নেব। খুব সুন্দর দেখাচ্ছে কেকটা। আর যে অংশগুলোতে ফাঁকা আছে সেই অংশগুলোতে একটু স্টার দিয়ে দিলাম। কাস্টমারের খুবই পছন্দ হয়েছিল কেকের ডিজাইন আর কেকের টেস্ট। উনি আমাকে রিভিউ দিয়েছিলেন। ধীরে ধীরে একই নোজেল দিয়ে আমি নিচের অংশেও বর্ডার করে দিচ্ছি স্টার স্টার মতন। কেকটা যেন মনে হচ্ছে ফুলের উপর বসে আছে। দেখুন, এই N1 নোজেল 2D নোজেলগুলোর খুব সুন্দর ডিজাইন হয়। ধীরে ধীরে আমার কেকটা কমপ্লিট হয়ে গেল। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা এরকম ডিজাইনের কেক অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার কাছে গোল্ডেন সুগার বল ছিল, সেটা দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি। অনেকটাই ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হয় কাজগুলো, তাড়াহুড়ো করা যায় না কেক বানানোর সময়। ধীরে ধীরে দেখুন আমার খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে কেকটা। সমস্ত অংশে আমি গোল্ডেন কালারের সুগার বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এরপর হোয়াইট কালারের আমার সুগার বল ছিল আমার কাছে ডেকোরেশনের জন্য, সেটাও আমি ব্যবহার করে নেব এখানে। আর যা যা ব্যবহার করেছি সমস্ত কিছুই এখানে এডিবল। কেকটা দেখতে খুব সুন্দর লাগছে। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, আর বাড়িতে অনেক অনেক কেক বানাবেন। আমার ভিডিও দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।